লেখিকা প্রতীতি চৌধুরীর ঝড়ের শেষে। মোনা, মোনা খেয়ে নিবি আয়। মৌবিনার রুমের দরজায় ডাক দিয়ে ঘুরে গেছিল শতাব্দী। তখনই ওর মনে হলো আজও যেন মৌবিনা কার সাথে ফোনে কথা বলছে। দরজার কাছাকাছি এগিয়ে যেতেই কথাগুলো স্পষ্ট কানে এলো। সারাদিন বাড়িতে বাবা মা আছে, বাইরে বেরোবো বললেই তো হলো না। স্কুল টিউশন সব বন্ধ, সারা শহরে লকডাউন। আর কটা দিন প্লিজ ওয়েট করো, হোয়াটসঅ্যাপে তো ছবি পাঠাচ্ছি। মৌবিনার কথা শুনে শতাব্দীর বুকের ভিতরটা ছ্যাক করে উঠল। কতই বা বয়স মেয়ের, এই তো শ্রাবণ মাস এলে 18 হবে। এর মধ্যে মৌবিনা ওদেরকে লুকিয়ে কারো সাথে। আর ভাবতে পারল না শতাব্দী। হালকা করে মৌবিনার রুমের দরজাটা ঠেলতেই কথা বলাটা বন্ধ হয়ে গেল। মৌবিনার দিকে তাকিয়ে ওর মনেই হলো না যে ও লুকিয়ে কারো সাথে কথা বলছিল। কার সাথে কথা বলছিলি মোনা? গম্ভীরভাবে জিজ্ঞাসা করল শতাব্দী। মৌবিনা নিজের বইপত্রগুলো নাড়াচাড়া করতে করতে বলল, কথা কই না তো, আমি তো পড়ছিলাম। শতাব্দী বেশ বুঝতে পারছিল গত কিছুদিন ধরে ও যে সন্দেহটা করছে সেটা অমূলক নয়। আজ নিজের কানেই তো সব শুনেছে। চোখ পাকিয়ে শতাব্দী আবার বলল, আজ আমি নিজের কানে শুনেছি মোনা, তুই বোকা বানাতে পারবি না আমাকে। মৌবিনা হো হো করে হেসে বলল, আমার এত সাহস নেই যে লয়ার শতাব্দী সেনগুপ্তকে বোকা বানিয়ে দেব। এই তো অনির সাথে কথা বলছিলাম, ও বলছিল আমার জিওগ্রাফির খাতাটা ওর একবার দরকার ছিল। আমি বললাম এখন বেরোবো কি করে, লকডাউন চলছে। আমি ওকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে ওর যা দরকার পাঠিয়ে দেব। শতাব্দীর মনে হলো ও কি তবে এতটাই ভুল শুনল? এমনিতেই ও এখন মেয়ের মতিগতি খুব একটা বুঝতে পারে না। মৌবিনা সব কিছু বলার পরেও যদি ওর ফোনটা জোর করে দেখতে চায় সেটাও আরও খারাপ হবে। প্রতিবারের মতো বাবা আর মেয়ে একদিকে হয়ে শতাব্দীকেই দোষ দেবে। এমনিতে মায়ের প্রতি মৌবিনার ক্ষোভের তো শেষ নেই। তাই আর কথা না বাড়িয়ে শতাব্দী বলল, আচ্ছা ঠিক আছে, খেয়ে নিবি আয়, তোর পাপা তোর জন্য বসে আছে। শতাব্দী রুম থেকে বেরিয়ে যেতেই বুকে হাত দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মৌবিনা। তারপরেই বিছানা থেকে উঠে দরজার চারপাশটা একবার উকি মেরে দেখে ফোনটা কানের কাছে ধরে ফিসফিসিয়ে বলল, তোমার জন্য আরেকটু হলেই না আজ? মা জেনে গেলে কি যে কাণ্ড করতো। আরে অনি আবার কে? আমার একটা ক্লাস ফ্রেন্ড। একে তো আমি মায়ের কাছে কোনোভাবে ম্যানেজ করলাম, তোমারও না আজকাল সন্দেহের বাতিক হয়ে যাচ্ছে। পাপা ওয়েট করছে, পরে কথা বলবো, প্লিজ লক্ষ্মীটি, রাগ করো না। কলটা কাটবার আগে একটা চুমু পাঠিয়ে দিল মৌবিনা। তারপরে ফোনটা সযত্নে ড্রয়ারে রাখল। রিতম গভীর মনোযোগে ল্যাপটপে কিছু কাজ করছিল। খুব প্রয়োজন না পড়লে মানুষটার কাছাকাছি যেতেও আজকাল ইচ্ছে করে না শতাব্দীর। একমাত্র মৌবিনার জন্যই হয়তো ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এখনও লোক দেখানি হলেও টিকে আছে। একে অপরের প্রতি হাজারটা অভিযোগ মনে নিয়েও এক ছাদের তলায় বাস করছে। আসলে শতাব্দী বরাবরই খুব স্বাধীন চেতা মনোভাবের। সেই জন্যই হয়তো রিতমের ওর সাথে প্রথম দিন আলাপ করেই ভালো লেগে গেছিল। শতাব্দীকে মনে হয়েছিল ওর নিজের কলেজের আরও 5টা মেয়ের থেকে অনেক আলাদা। শতাব্দী তখন সরসুনা ল কলেজে পড়ছে, রিতম ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ার। জীবনের প্রথম ভালো লাগার আবেশে রিতম বারবার ছুটে যেত শতাব্দীর সাথে দেখা করতে। কখনো কলধ্বনি উদ্যানে, কখনো আবার স্কাই ক্যাফেতে। কিন্তু বিয়ের আগের পূর্বরাগ এক বিষয়, আর বিয়ের পরে তাকে মানিয়ে নিয়ে সারা জীবন একই ছন্দে চলা আরেক বিষয়। রিতম চাকুরি পেতে বিয়েটা ওরা খুব তাড়াতাড়ি সেরেছিল। শতাব্দী তখন কোর্টে প্র্যাকটিস করছে। বিয়ের পরে প্রথম দিকটা নতুন দম্পতিদের মতো ওদের কাছেও ছিল স্বপ্নের মতো। মৌবিনা হবার পরে সব দিক সামলাতে যখন অসুবিধা হচ্ছিল, তখনই শতাব্দীকে রিতম প্রথম প্রস্তাব দিয়েছিল কাজটা ছেড়ে দেওয়ার জন্য। শতাব্দী অবশ্য কথা শোনার মেয়ে ছিল না। উল্টে রিতমের প্রতি ওর এতদিন যে শ্রদ্ধার বিশ্বাসটা ছিল সেটাও সেদিন থেকে ভাঙতে শুরু করেছিল। শতাব্দী ক্রিমিনাল লয়ার, কাজের সূত্রেই থানা, কোর্ট, জেল সহ অপরাধ জগতের লোকেদের সাথে ওকে ওঠা বসা করতে হয়। ক্রিমিনালদের সামনাসামনিও হতে হয়। রিতমের কাছে এগুলোই ধীরে ধীরে বিরক্তির কারণ হয়ে উঠেছিল। দিনে 10 থেকে 12 ঘন্টা অফিসে ডিউটি করার পরে ও একটা শান্তির জীবন চাইত, কিন্তু শতাব্দীর জন্য সেটা সম্ভব হয়নি। রাত্রি 10টা অবধি শতাব্দীর ক্লায়েন্টের সাথে আলোচনা চলত। সকালবেলা স্ত্রীর নরম হাতে 1 কাপ চাও সব দিন ভাগ্যে
ভাগ্যে জুটত না রিতমের একটু একটু করে জমা হওয়া অভিমানকে শতাব্দীর মনে হতে থাকে ওর প্রতি উদাসীনতা। কখন যে ওদের সম্পর্কটা একটা ঠান্ডা লড়াইয়ে পরিণত হয় ওরা নিজেরাই বুঝে উঠতে পারেনি। মৌবিনা বড় হওয়ার সাথে সাথে ওদের একে অপরের প্রতি প্রত্যাশাগুলো ক্রমশ হারিয়ে যেতে থাকে। মৌবিনাও সাক্ষী ছিল ওর বাবা মায়ের প্রতিদিনের খিটিমিটি, ঝগড়া আর অশান্তির। ছোটর থেকে নলিনী মাসির কাছে থাকতে থাকতে বয়সের আগেই মৌবিনাও বড় হয়ে ওঠে। বাবা বা মা কারো প্রতি ওর তেমন চাওয়া পাওয়া কিছু ছিল না। প্রয়োজনের জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে চাওয়ার আগে হাতে চলে আসতো। অভাব কখনো বুঝতে হয়নি। সেই জন্যই কি মৌবিনা আজ বিপথে চলে যাচ্ছে? শতাব্দী তো কোনো দিন মেয়ের বন্ধু হয়ে উঠবার সময়ই পায়নি যে ও মায়ের সাথে কিছু ভাগ করে নেবে। আজ সকালে মৌবিনার ফোনে বলা কথাগুলো শোনার পর থেকে শতাব্দীর মনে কোথাও আর কোনো সন্দেহের অবকাশ নেই। সেদিন মৌবিনা ওকে মিথ্যে বলেছিল। পাপিয়াকে ফোন করেও নিজেই জেনেছে অনিরুদ্ধর সাথে ভূগোলের খাতা নিয়ে মৌবিনার কোনো কথা হয়নি সেই রাত্রে। পাপিয়ার সাথে তো আর আজকের পরিচয় নয় শতাব্দীর। সেই মৌবিনাকে যখন স্কুলে ভর্তি করেছিল তখন থেকে আলাপ। কতবার নলিনীদি দেশের বাড়ি গেলে পাপিয়া মৌবিনাকে স্কুল থেকে ওদের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে গেছে। মৌবিনাকে সত্যি মেয়ের মতো ভালোবাসে পাপিয়া। ওর তো মিথ্যে বলবার কোনো প্রশ্নই নেই। কিন্তু মৌবিনা কেন ওর বাবা মায়ের সাথে এভাবে লুকোচুরি খেলছে? ছেলেটাই বাকে। ইচ্ছে না হলেও মনে টানা পড়ে আর চেপে রাখতে পারল না। হালকা গলাটা ঝেড়ে রিতমকে বলল, মোনা, আমাদের থেকে কিছু লুকোচ্ছে রিতম। আই থিঙ্ক শি হ্যাজ সাম অ্যাফেয়ার। শতাব্দীর কথাটা শুনে চমকে উঠে পিছনে তাকালো রিতম। কয়েক সেকেন্ড একইভাবে তাকিয়ে থেকে রিতম বলল, তোমার মাথা ঠিক আছে তো? শি ইজ অনলি 17। সেই জন্যই আমিও চিন্তা করছি। জানি না ছেলেটাকে। উদ্বিগ্ন স্বরে শতাব্দী বলল, ছেলেটাকে তুমি জানো না? আর এদিকে বলছো মোনার সাথে, মানেটা কি? আই অ্যাম শিওর তুমি দেখোনি ও কেমন বদলে গেছে। পড়ার নাম করে ঘরের দরজায় খিল দিচ্ছে, ফোনটাও তো একবারও হাতছাড়া করে না। বিরক্ত হয়ে রিতম বলল, সেই সন্দেহ? কি হয়েছে বলো তো তোমার? বদলে তো তুমি গেছো। সারাক্ষণ মোনার পিছনে জাসুসি করছো। প্লিজ ট্রাস্ট হার ইয়ার। তুমি কি ভাবছো আমি ওকে বিশ্বাস করার চেষ্টা করিনি? আমার সন্দেহ মিথ্যে হলে সবচেয়ে বেশি খুশি আমিই হতাম। কিন্তু আজ সকালেও আমি নিজের কানে শুনেছি মোনা কাউকে বলছে ওইভাবে দেখা করলে খুব রিস্ক হয়ে যাবে, ঠিক কারো চোখে পড়ে যাব। এবার তুমিই বলো এরকম কথাও কাকে বলবে? রিতমও আর কথাটা ঝেড়ে ফেলতে পারল না। একটু ভেবে বলল, মোনাকে ডাকো, আমি জিজ্ঞাসা করছি ও কার সাথে কথা বলছিল। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসল শতাব্দী। বিড়বিড় করে বলল, কোনো লাভ নেই। আমি ওকে আগেও জিজ্ঞাসা করেছি। ও ঠিক ঘুরিয়ে একটা কিছু মিথ্যে বলে দেবে সেদিনের মতো। রিতম ভ্রু কোচকাতেই সেদিনের পুরো ঘটনাটা খুলে বলল শতাব্দী। থম মেরে বসে রইল রিতম। শতাব্দী হালছাড়া গলাতে বলল, আমি কিছুই বুঝতে পারছি না রিতম, কি হবে মোনার? ছেলেটাকে কতদিন ধরেই বা ও ছেলেটাকে চেনে। আই রিয়েলি ফিল ওয়ারিড। রিয়েলি? মেয়েকে নিয়ে ভাবার কখনো সময় হয়েছে তোমার? মৌবিনার উপরে হওয়া রাগটা শতাব্দীর উপরেই গিয়ে পড়ল। কয়েক সেকেন্ড শতাব্দী ছলছলে চোখে রিতমের দিকে তাকিয়ে থেকে বলল, তাই নাকি? আর তোমার বুঝি কাজ থাকে না? অফিসেই তো সারাটা দিন পড়ে থাকো। কটা দিন ওয়ার্ক ফ্রম হোম হতেই মেয়ের জন্য দরদ উঠছে। লকডাউনের আগে কদিন মেয়ের পাশে বসে ডিনার করেছো। ভুলে যেও না ছেলে মেয়েকে বড় করাটা, ঠিক সংস্কার দেওয়াটা মায়ের কর্তব্য। সেটা আমাদের সংবিধানের কোন ধারাতে পড়ে মিস্টার বসু? সব ক্ষেত্রে তোমার ওকালতিকে টেনে আনবে না তো। সংবিধান ছাড়াও বেসিক কিছু প্রিন্সিপাল থাকে। বেশ জোরেই চেঁচিয়ে বলল রিতম। ওদের চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে মৌবিনা এসে উকি দিল। বাবা আর মাকে এক ঝলক দেখে নিয়ে বলল, ইজ এভরিথিং অলরাইট পাপা? রিতম কোনো রকমে নিজেকে সামলে হালকা হেসে বলল, ইয়েস মোনা, এভরিথিং ইজ অলরাইট। মৌবিনা চলেই যাচ্ছিল। হঠাৎ রাগের মাথাতে প্রশ্ন করে ফেলল শতাব্দী, ছেলেটা কে মোনা? মৌবিনা ওর মায়ের প্রশ্ন শুনে বেশ ঘাবড়ে গেল। শতাব্দীকে এতটা রেগে থাকতে দেখে ভয়ে ভয়ে বলল, কে ছেলে মা? তুই ভালো করে জানিস আমি কার কথা বলছি। যাকে তুই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছিস, যার সাথে রাত দিন কথা বলছিস, চ্যাট করছিস, যার জন্য আমাদের কাছেও তুই মিথ্যে বলছিস। এক নাগারে কথাগুলো বলে থামল শতাব্দী। মৌবিনা ওর বাবার কাছে ভালো হওয়ার চেষ্টাতে দুর্দান্ত অভিনয় করে বলল, তোমাকে তো সেদিন বললাম অনি ছিল।
মানে অনিরুদ্ধ? অনিরুদ্ধ ছিল না। পাপিয়ার সাথে কথা বলেছি আমি। আর আজ সকালে কার সাথে কথা বলছিলি? দেখা করা রিস্ক হয়ে যাবে কাকে বলছিলি? আমি তো লকডাউনে বাইরে বেরোনো রিস্ক হয়ে যাবে বলছিলাম। প্রদীপ্ত স্যারের হিস্ট্রি নোটস আনতে যাওয়ার ব্যাপারে দিতির সাথে কথা হচ্ছিল। এই দেখো, ডায়াল নম্বরে এখনও দিতি আছে। রিতম ওদের মা মেয়ের দিকে হা করে তাকিয়েছিল। মবিনা ফোনটা দেখাতেই সেদিকেও চোখ গেল রিতমের। সত্যি দিতির নম্বরটা কল লিস্টের প্রথমে আছে। তাছাড়া মবিনার মুখের ভাব দেখে একেবারের জন্য মনে হচ্ছে না ও মিথ্যে বলছে, সারল্যে ভরা। এই চোখ দুটো যখন হসপিটালে প্রথমবার দেখেছিল রিতম, তখনই ওর মনে হয়েছিল এ জীবন সত্যি সম্পূর্ণ হলো। ওইটুকু বাচ্চা মেয়েকে ঠিক করে কোলেও নিতে পারতো না তখন। আজও কি মোনার চোখ দুটো খুব বেশি বদলেছে? একই তো আছে সেই নিষ্পাপ চাউনি। তোর ফোনটা আমার কাছে থাক, তবে যা দরকার পড়বে আমার কাছে এসে কথা বলে নিবি বন্ধুদের সাথে। শতাব্দী ভারী আওয়াজে বলল। এতক্ষণ অবধি ভালো করে উত্তর দিলেও মনে মনে ফুঁসছিল মৌবিনা। এবার আর নিজের মেজাজ ধরে রাখতে না পেরে চেঁচিয়ে উঠল, কি চাও বলো তো তুমি মা? পাপা ঠিকই বলে, ক্রিমিনালদের সাথে ওঠা বসা করতে করতে তুমি বদলে গেছো। তোমার মনে হয় আমরা সবাই তোমাকে মিথ্যে বলছি? ঘরটাকে কি তুমি জেলখানা করে ফেলতে চাও? শতাব্দী হয়তো আরও কিছু বলতো, তার আগে রিতম গম্ভীরভাবে বলল, তুই নিজের ঘরে যাবো না। শতাব্দী ব্যাকুলভাবে বলার চেষ্টা করলো, তুমি জানো না মোনা কি করছে? আমি সত্যিই ওকে। রিতম নিজের ডেস্কটপের দিকে ঘুরে বলল, ভুলে যেও না, সবারই লাইফে একটা প্রাইভেসি আছে। অহেতুক তাতে ইন্টারফেয়ার করার কোনো মানে হয় না। কয়েক মিনিট রিতমের দিকে তাকিয়ে থেকে চলে গেল শতাব্দী। সত্যি কি আর চাপা থাকে? শতাব্দীরই চোখে পড়ল দৃশ্যটা। গ্রীষ্মের দুপুর, খাওয়া দাওয়া সেরে সবে বিছানাতে হেলান দিয়েছিল শতাব্দী, তখনই কেউ বেল বাজালো। রিতম এই সময়টা অফিসের কাজে ডেস্কটপের সামনেই বসে থাকে। মবিনা নিজের স্টাডি রুম থেকে বেরিয়েই বলল, আমি দেখছি মা। শতাব্দী একটু পরে আবার জিজ্ঞাসা করল, কে এসেছে মোনা? মৌবিনা ওদের 12 তলা ফ্ল্যাটের দরজা থেকে হাঁক দিল, কুরিয়ার মা, কয়েকটা বই অর্ডার করেছিলাম, একটু মিলিয়ে নিচ্ছি। কয়েক মুহূর্তের জন্য নিশ্চিন্তে বালিশে মাথা রেখে চোখ বুজেই শতাব্দীর খেয়াল হলো এই অবস্থায় মিলিয়ে দেখার মতো কি আছে? তাছাড়া এখন তো নো কন্ট্যাক্ট ডেলিভারি। এই তো কয়েকদিন আগেই কিছু গ্রসারি প্রোডাক্টস অর্ডার করেছিল শতাব্দী। এখন তো সাইনেরও ব্যাপার নেই। তবে কি আজও মৌবিনা মিথ্যে বলছে? কিন্তু কেন? শতাব্দী তাড়াতাড়ি করে উঠে গিয়ে যে দৃশ্যটা দেখল, তাতে ওর মাথা থেকে পা অবধি কেঁপে উঠল। মৌবিনা ডেলিভারি বয়কে জড়িয়ে ধরে বলছে, হয়েছে তো শান্তি, ছাড়ো এবার, কেউ এসে পড়লে বিপদ হয়ে যাবে। নীল রঙের টি শার্ট পরা ছেলেটা মৌবিনার চোখে চোখ রেখে বলছে, প্লিজ মৌ, 1.5 মাস ধরে ভেজই তো চলছে, আজ একটু ননভেজ, ঘরে আসতে দাও না। তুমি তো বললে তোমার মা ঘুমিয়ে পড়েছে। ইস, মা কখন উঠে পড়বে তার ঠিক আছে, এখন কিছু হবে না। মাথাটা দপদপ করতে লাগলো শতাব্দীর। তবুও সব জোর একত্রিত করে চেঁচিয়ে উঠল, এসব কি হচ্ছে মোনা? শতাব্দীর চোখে চোখ মিলতেই ছেলেটা বিপদ বুঝে কেটে পড়ল। ততক্ষণে রিতমও উঠে এসেছে। মৌবিনা তাড়াতাড়ি পার্সেলটা মেঝে থেকে তুলে বলল, কি হলো মা? কুরিয়ার বয়, তোমাকে যে বললাম আমার কিছু বই ছিল। শতাব্দী দেখল রিতম এসে একদিকে দাঁড়িয়েছে। আজ অবধি শতাব্দী সেনগুপ্তের কোনো সত্যি এভাবে মিথ্যের কাছে মাথা নত করেনি। জীবনে প্রথমবার ওর নিজেকে এতটা অসহায় লাগছিল। সবটা জেনেও ও রিতমের কাছে কিছু বলল না। কাপা গলায় মবিনাকে বলল, তুই এত দেরি করছিলি, ভাবলাম জলের বোতলটা তোকে আনতে বলবো। মাথাটা এত ব্যথা করছিল, চোখে তো পুরো অন্ধকার দেখছি রে। মৌবিনা পার্সেলটা টেবিলে রেখে শতাব্দীকে ধরে বলল, মাথার আর দোষ কি? তুমি শুধু শুধু এত টেনশন করো, তাই তো মাথা ব্যথা করে। চলো। রিতমের সম্ভবত কাজের তাড়া ছিল। ও চলে যেতেই মৌবিনা জলের বোতলটা কিচেন থেকে আনতে গেল। 2 মিনিট পরে শতাব্দীর হাতে জলের বোতলটা ধরাতেই ও হেসে বলল, আমার মেয়ে একটা ডেলিভারি বয়ের সাথে প্রেম করছে দেখেও টেনশন করব না বলছিস? কয়েক মুহূর্ত ওর মায়ের দিকে তাকিয়ে রইল মৌবিনা। তারপরে দাঁতে দাঁত চেপে বলল, ওয়েল, তুমি যখন সব জেনেই গেছো, তোমাকে বলতে আর আপত্তি নেই। হি ইজ দিব্য, মাই বয়ফ্রেন্ড। তোর লজ্জা করে না মোনা মায়ের মুখের উপরে এইভাবে বলতে? ভালোবাসার মধ্যে লজ্জা কি আছে? তুমিও তো পাপাকে ভালোবেসে বিয়ে করেছিলে, আমিও দিব্যকে বিয়ে করতে চাই। ইউ আর জাস্ট 17 মোনা। কি করে ভাবছিস এসব? আর তোর পাপার সাথে তুলনা করছিস ওই ডেলিভারি বয়ের? শতাব্দী ধমক দিয়ে বলল, অফকোর্স নট, তোমাদের থেকে তো ভালোই থাকবো। তাছাড়া দিব্য খারাপ কি? টল, হ্যান্ডসাম, ভালোই দেখতে। আরে তুই জানিস ওর কোথায় বাড়ি, ঘরে কে কে আছে? নিজের মায়ের থেকে বেশি বিশ্বাস একটা অজানা অচেনা ছেলের প্রতি?
দিব্যকে আমি আজ নয় 1 বছর ধরে চিনি মা, তুমিও ওকে আজ জানছো। ও শর্টকাট কুরিয়ারে কাজ করে, অনেকবার আমাদের বাড়িতেও এসেছে। আমি চোখ বন্ধ করে ওর কোলে মাথা রাখতে পারি। মেয়ের কথা শুনে ব্রহ্মতালু অবধি জ্বলে যাচ্ছিল শতাব্দীর, তবুও বুঝতে পারলো এখন একজন মায়ের মতো করে আবেগে ভাসলে চলবে না, ওকে অনেক শক্ত হতে হবে। ভারী আওয়াজে ও মৌবিনাকে বলল, জীবনটা ছেলে খেলা নয় মোনা, তোর পাপার আর আমার সম্পর্কটা নিয়ে কারোরই বাড়িতে আপত্তি ছিল না। তাছাড়া তোর পাপাকে বিয়ে করে আমি এখানে এসেছিলাম, আর তুই? শতাব্দীর মুখের কথাটা শেষ হতে না দিয়েই মৌবিনা বলল, তুমি এ বিশাল বহুতলে এসেছো আর আমি ফুটপাতে যাব, এই তো, তাতে আমার কোনো প্রবলেম হবে না। অভাব কি বুঝেছিস তুই? বড় বড় লেকচার দিচ্ছিস যে। আমার অভাবটা তোমরা কখনো বোঝার চেষ্টা করেছো? রাত দিন নিজেদের ইগোর লড়াই করে গেছো, আমার জন্য ভাবার সময় পেয়েছো কখনো? দিব্য ভাবে আমার জন্য, হি কেয়ার্স মি, লাভস মি। শতাব্দীর ইচ্ছে করছিল সপাটে মেয়ের গালে দুটো চড় বসিয়ে দিতে, কিন্তু তারপরে কোথাও যেন মৌবিনা লালন পালনে নিজেরও যে অভাব আছে সেটাই মনে এলো। গম্ভীরভাবে বলল, তুই ওই ছেলেটার সাথে কিছুতেই আর যোগাযোগ রাখবি না। মৌবিনা তাচ্ছিলের হাসি হেসে বলল, চেষ্টা করে দেখতে পারো, তবে তুমি যতটা ভাবছো সম্পর্কটা কিন্তু তার থেকে অনেক দূর এগিয়ে গেছে। কাপা স্বরে জিজ্ঞাসা করল শতাব্দী, মানে? এই বাড়িতেই অনেক অলস দুপুর আর বিকেল সাক্ষী হয়ে আছে আমাদের সম্পর্কের, আমাদের ভালোবাসার। দৃঢ়ভাবে মায়ের চোখে চোখ রেখে বলল মৌবিনা। কি বলছিস কি তুই? আর তো মাত্র 2 মাস, তারপর দিব্য আমাকে অফিসিয়ালি ও নিজের কাছে নিয়ে যেতে পারবে। কথাটা বলে পিছনে ঘুরল মৌবিনা। শতাব্দী জোর করে বলল, বাবা মাকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না মোনা, আর ওরকম একটা চালচুলোহীন ছেড়ে যে কিনা তোর একা থাকার সুযোগ নিয়ে, ছি, আমাদের সাথে ওর কি মেলে? তুই কখনো ভালো থাকতে পারবি না। হালকা হেসে মৌবিনা বলল, আই ক্যান চ্যালেঞ্জ ইউ মা, আমি দিব্যর সাথে অনেক ভালো থাকবো, আর ওর সাথে আমার সবটা মেলে। তুমি কি করে মানুষ চিনবে? মানুষ চিনে বিয়ে করলে দিন রাত্রি পাপার সাথে এত চেঁচামেচি হতো না নিশ্চয়ই। মৌবিনা চলে যাওয়ার পরে শতাব্দী 2 হাতে নিজের মাথাটা ধরে বসে রইল। ফোনের রেকর্ডটা বন্ধ করার পর শতাব্দীর দিকে বিস্ফারিত চোখে চেয়ে রইল রিতম। আগেও বেশ কয়েকবার শতাব্দী বলেছিল মৌবিনার হাবভাব বদলে যাওয়া নিয়ে, রিতমই গুরুত্ব দেয়নি, উল্টে বলতো অপরাধীদের সাথে ওঠা বসা করতে করতে শতাব্দীরই নাকি আপনজনের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। শতাব্দী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আর মোনা তোমার সামনে স্বীকারও করবে না, তাই সেদিন ওকে জলের বোতল আনতে পাঠিয়ে ফোনে রেকর্ডারটা, এভাবে ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রিতম। ছি, পারলো মোনা এরকমটা করতে? আমাদেরই চোখের আড়ালে, আমাদেরই ঘরে। ডাকো ওকে, আজ একটা হেস্তনেস্ত হয়েই যাবে। হেস্তনেস্ত করার থাকলে আমি সেদিনই তো করতে পারতাম, এতদিন অপেক্ষা কেন করলাম? শান্তভাবে শতাব্দী বলল। রিতম ওর চোখ দুটোর দিকে তাকিয়ে রইল, ঠিক যেইভাবে ওদের কলেজের সামনে দেখা করতে গিয়ে তাকিয়ে থাকতো। তখনও রিতম শতাব্দীর উপরে এরকমই নির্ভর ছিল। ওর মনে হতো শতাব্দী ওকে ছেড়ে গেলে জীবনটাই হারিয়ে যাবে। আজও ঠিক সেরকমই মনে হচ্ছিল, শতাব্দী কোনো পথ না দেখালে হয়তো সত্যি ওরা মোনাকে হারিয়ে ফেলবে। তুমি কি করে বুঝলে? আমি তো সব সময় ওর সাথে থেকেও কিছুই বুঝতে পারিনি, এত কিছু ঘটে গেছে তবুও। রিতম পরাজিত যোদ্ধার মতো আফসোস করতে লাগলো। মা যে, কোনো সংবিধানের ধারা তো নেই, তবুও কিছু বেসিক প্রিন্সিপাল আছে, সেই জন্যই হয়তো মারা বেশি বোঝে। শতাব্দী ক্লান্ত স্বরে বলল, কিন্তু কি করব এরপর? ছেলেটার নামে থানাতে কেস করব? আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসার কেস? তাতে কিছু হবে না রিতম, উল্টে মোনার চোখে তুমিও অপরাধী হয়ে যাবে, যেমন আমি হয়েছি। ওর মনে হবে তুমি জোর করে ওদের আলাদা করে দিচ্ছ। আমি এরকম কেসে দেখেছি মানসিক আর সামাজিক দুভাবে মেয়েটাই সবচেয়ে বেশি সাফার করে। আর দিব্য তো এমনিতেও ক্রিমিনাল। ক্রিমিনাল মানে? তুমি ওই ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়েছ? উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল রিতম। ঘাড় নেড়ে শতাব্দী উত্তর দিল, হ্যাঁ, এই লকডাউনের মধ্যে যতটা পেরেছি খবর নিয়েছি। দিব্যেন্দু দাস, বাড়ি ভবানীপুরে। আগেও ছেলেটার নামে একটা অপহরণের কেস ছিল, প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে, তবে মন্দিরা বলে সেই মেয়েটাকে আর পাওয়া যায়নি। কি সাংঘাতিক! চোখ প্রায় কপালে উঠল রিতমের। শতাব্দী শান্তভাবে বলল, শর্টকাটের কুরিয়ার অফিসেও আমি যোগাযোগ করেছিলাম। ছেলেটা বছর 1.5 আগে ডেলিভারি বয় হিসেবে কাজে ঢুকেছে, তবে শুধু পার্সেল ডেলিভারিতেই তার সংসার চলে না, তার ব্যাংক অ্যাকাউন্টেও পয়সা পৌঁছে দেয় আমাদের মোনার মতো অনেকে। কি বলছো কি? ঠিকই বলছি গো, রিচ ফ্যামিলি ওর ফার্স্ট টার্গেট।
তারপর নিজের দারিদ্রতা আর অপরের দুর্বলতার ভুজুং ভাজুং দিয়েই মনে হয়। না হলে তুমি ভাবতে পারো আমাদের মোনা জেন্টস পার্স, ওয়াচ, শার্ট, বডি স্প্রে, পারফিউম, ট্রিমার এসব প্রায় প্রতি মাসেই কার জন্য অর্ডার করে? অবাক হয়ে রিতম জিজ্ঞাসা করল, তুমি চেক করেছো? 2 দিন আগেও মোনা একটা দামি রিস্ট ওয়াচ অর্ডার করেছে। সেটা ডেলিভারি অ্যাড্রেস বালিগঞ্জ স্ট্রিট হলেও যে কোনোভাবেই আমাদের বাড়ি আসবে না সেই বিষয়ে আমি কনফিডেন্ট। মোনার মতো আরও হয়তো অনেকেই আছে। রিতম অপেক্ষার সুরে বলতে লাগলো, মোনাকে এত বেশি বিশ্বাস করা সত্যি ভুল হয়ে গেছে শতাব্দী। কি উপায় এখন বলো? ওকে ডেকে সব কিছু বুঝিয়ে বলি? তুমি কি ভাবছো আমি সেটার চেষ্টা করিনি? মোনা এখন আমাদের কথা শোনার মানসিকতাতে নেই রিতম। ও দিব্যকে ভীষণভাবে বিশ্বাস করে। আমি সব বললেও ও বিশ্বাস করতো না, আরও বেশি ভায়োলেন্ট হয়ে উঠত। তুমি এখনো কিছু জানো না, সেজন্যই তোমার সাথেও নর্মাল বিহেভ করছে। তুমি একমাত্র পারো ওকে ফিরিয়ে আনতে, নয়তো কি? দুরু দুরু বুকে জিজ্ঞাসা করল রিতম। নয়তো মন্দিরা রায়ের মতো ওই ছেলেটা হয়তো আমাদের মেয়েকেও কোথাও সরিয়ে দিয়ে বেকসুর খালাস পেয়ে যাবে। আইনের একজন কর্মী হয়েই বলছি রিতম, আমাদের দেশে আইনের ভাগটা বড্ড বেশি। শি ইজ আন্ডার 18। হ্যাঁ, সেই জন্যই হয়তো 2 মাস পরে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। হাত পা থরথর করে কাঁপছে রিতমের। ওর ছোট্ট মোনা, যাকে ও কোলে পিঠে করে বড় করেছে, সে কিনা ওকে ছেড়ে চলে যাবে। রিতমের মন যেন বিশ্বাসই করতে চাইছিল না। চোখ দুটো জলে ঝাপসা হয়ে আসছিল। শতাব্দী দৃঢ়ভাবে বলল, তুমি মোনার বাবা, যা করার তোমাকেই করতে হবে রিতম। এত দুর্বল হলে চলবে না। কোনোভাবেই যেন বুঝতে না পারে তুমি সব জেনে গেছো। তাছাড়া দিব্যর সম্পর্কে আমি এমন কিছু জানতে পেরেছি যেটা মৌবিনার সামনে এলে ও বিশ্বাস করতে বাধ্য হবে। কিন্তু কি শতাব্দী? তাহলে তুমি সেটা কেন বলছো না মোনাকে? ধৈর্য হারিয়ে জিজ্ঞাসা করল রিতম। শতাব্দী হালকা হেসে বলল, আমারই মেয়ে তো, তাই আমি ওকে খুব ভালো করে চিনি। দিব্যেন্দু দাসকে নিয়ে সে গর্ব করে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। আমার কাছে হেরে যাওয়াটা কিছুতেই ওর মন মেনে নিতে পারবে না। হয়তো তাতে ক্ষতিটা আমাদেরই হবে। শতাব্দীর দিকে হাঁ করে তাকিয়ে রইল রিতম। ও বুঝতে পারছিল এই পৃথিবীতে কোনো সন্তানকে তার মায়ের চেয়ে অধিক চেনা সত্যি সম্ভব নয়। কিন্তু পাপা, ভবানীপুরে তুমি কার বাড়ি যাচ্ছ? সন্ধ্যের আগে কিন্তু ফিরে যেতে হবে আমাদের, জানো তো? সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা। ড্রাইভ করতে করতে রিতম হালকা হেসে বলল, হ্যাঁ রে, ফিরে যাব। অফিসের একটা পার্সেল আছে, ওটা নিয়েই ব্যাক করব। কয়েক মিনিট চুপচাপ থেকে মৌবিনা আবার বলল, কতদিন পরে বেরোলাম বলো পাপা? আজ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? সারাদিন ঘরের মধ্যে এত বোর লাগে, সেই জন্যই তো তোকে নিয়ে এলাম। আগের বারেরও সামারে কত আইসক্রিম খেয়েছি, তোমার মনে আছে পাপা? আচ্ছা, এই হুইপিং ক্রিম পাউডারটা দিয়ে সত্যি আইসক্রিম করা যাবে? রিতম সুপার মার্কেট থেকে মোটামুটি 2 সপ্তাহের জিনিসপত্র কিনে গাড়িতে তুলেছে। তার মধ্যেই চকলেট, চিপস, ক্রিম, কসমেটিক্স সহ বেশ কয়েকটা মৌবিনার পছন্দের জিনিসও রয়েছে। হুইপিং ক্রিম সেই সবেরই একটা। রিতম হেসে বলল, তুই ইউটিউবে দেখেছিস যখন, নিশ্চয়ই আইসক্রিম হবে, দেখবি তোর মাকে বলে। মায়ের কথা শুনে মুখটা ভারী হয়ে গেল মৌবিনার। ইচ্ছে করেই অন্য প্রসঙ্গে গিয়ে বলল, মেঘটা কেমন চারদিকে ঘোরাচ্ছে না পাপা? কাল আবার ঝড় আসবে শুনছিলাম। রিতম হালকা হেসে বলল, কাজটা হয়ে গেলেই তো ফিরে যাব আমরা। মৌবিনার আকাশ দেখতে দেখতে রিতম এসে থামলো ভাঙাচোরা বাড়িটার সামনে। নর্দমার পাশেই একটা রাস্তার কল, সেখানে কতগুলো ছেলে এই অবেলাতে স্নান করছে। মুখে মাস্ক তো দূর, গায়ে জামা কাপড়ও নেই। রিতম নিজের মাস্কটা পরে গাড়ি থেকে নামার সময় মৌবিনাকে বলল, মাস্ক পরে নেমে আয়। মৌবিনার একটুও ইচ্ছে করছিল না এরকম অস্বস্তিকর স্যাঁতসেঁতে একটা জায়গাতে নামতে। মুখ নাক কুঁচকেও বলল, কি আনহাইজিনিক, এখানে কার কাছে তোমার পার্সেল রাখা আছে? ঘরে দিয়ে দিতে বলতে পারতে তো। আরে অফিসের পার্সেল, ঘরে দেবে না, কুরিয়ার বয়ের কাছে আছে। কুরিয়ার বয় শুনে বুকের ভিতরটা কেমনই ঢিপ ঢিপ করে উঠল মৌবিনার। মাস্কটা পরে কথা না বাড়িয়ে ও রিতমকে অনুসরণ করতে লাগলো। দোতলাতে উঠে বাম দিকে বারান্দা বরাবর সোজা হাঁটতে রইল ওরা। মৌবিনা দেখল দেওয়ালের দুপাশে শ্যাওলা ধরেছে, কোথাও কোথাও গাছও বেরিয়েছে। সারা বারান্দা জুড়ে জামাকাপড় শুকোতে দেওয়া আছে। এই ভাঙাচোরা 3তলা বাড়িটাতেই যে কমপক্ষে 20টা পরিবার থাকে সেটা ওর বুঝতে অসুবিধা হচ্ছিল না। দুটো
দরজা পেরিয়ে ৩ নম্বর দরজাটা খোলা থাকলেও খটখট করল রিতম। ভিতর থেকে নাইটি পরে বিবাহিত একজন মহিলা বেরিয়ে এলেন। বয়স অবশ্য ২২-২৪-এর বেশি নয়, গায়ের রং বেশ ফর্সা। রিতমের পোশাক আশাক দেখে বেশ অবাক হয়ে ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, কাকে চান? রিতম গলাটা ঝেড়ে বলল, ইয়ে মানে ওই শর্টকাট কুরিয়ারে কাজ করে দিব্যেন্দু দাস। কিন্তু ও তো এখনো ফেরেনি। ততক্ষণে মৌবিনার বুকের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেছে। ওর পাপা কি তবে সবকিছু জেনে গেছে? মানে জেনে শুনেই ওকে দিব্যেন্দুর বাড়িতে নিয়ে এসেছে? কিন্তু দিব্য যে ওকে বলেছিল বাড়িতে শুধু ও আর ওর বুড়িমা থাকে, তবে এই মহিলাই বা কে? রিতম ইতস্তত করে বলল, আসলে একটু আর্জেন্সি ছিল, মানে অফিসের পার্সেল। দিব্যেন্দু বলেছিল ওর কাছে রেখে দেবে। আমার বাড়ির অ্যাড্রেসেই আছে, বালিগঞ্জ। একটু দেখতেন যদি। ততক্ষণে পাশের 2 প্রতিবেশীর মধ্যে অকারণেই বর্ষা শুরু হয়েছে। এদিকে যে এরকম প্রায়ই হয়, ওদের চেঁচামেচিতেই মৌবিনা বুঝতে পারছিল। দিব্যেন্দুর বাড়ির অল্পবয়সী মহিলা এমনিতেই রিতম আর মৌবিনাকে দেখে ঘরে বসাবে কিনা ভাবছিল। তারপর চেঁচামেচি শুরু হতেই বেশ অস্বস্তিতে পড়ে গেল। একটা ঢোক গিলে বললেন, ভিতরে এসে বসুন না, ওর আসার সময় হয়ে গেছে। ভিতরে ঢুকতেই মহিলা টেবিলের দিকে দেখিয়ে বললেন, এখানে ও কাল কয়েকটা পার্সেল রেখেছিল, এগুলোর মধ্যে কিনা দেখেন তো। রিতমের আগেই দুরু দুরু বুকে হাত বাড়িয়ে পার্সেলগুলো দেখল মৌবিনা। গতকাল যে ঘড়িটা ওকে উপহার দিয়েছে সেটার প্যাকেটটা এখনও খোলেনি। উপরে মৌবিনার নাম আর ঠিকানাটা জলজল করছে। রিতম দেখতে পেয়ে যাবে ভেবেই ওর হৃদযন্ত্রের গতি বন্ধ হয়ে আসছিল। তখনই চোখ পড়ল আরও 2টো পার্সেল রাখা আছে দিব্যেন্দুর টেবিলে, তবে অন্য 2টো মেয়ের নাম। মৌবিনা ছাড়া আরও কাদের জিনিস এই সব। ওর মাথাতে সব যেন জট পাকিয়ে যাচ্ছিল। কুরিয়ার অফিস থেকে বিনা অনুমতিতে এভাবে পার্সেল তো কেউ নিয়ে এসে রাখতে পারে না। তবে কি মৌবিনার মতোই এরাও দিব্যেন্দুকে উপহার দেবে বলে অর্ডার করেছিল? সারাদিন ওর সাথে এত কথা হয়, কিন্তু দিব্য তো ওকে কিছুই বলেনি। ভদ্রমহিলা গ্লাসে জল এনে বাড়িয়ে দিয়ে বললেন, জল নিন, ও এখনই চলে আসবে, সময় হয়ে এসেছে। মৌবিনা কাপা গলাতে জিজ্ঞাসা করল, দিব্যেন্দু মানে আপনি কি? হ্যাঁ, আমার হাজবেন্ড। বসুন না আপনারা। মহিলা কথাটা বলেই ঘরের একপাশে তক্তার বিছানাটা ভালো করে মেলে দিল। বসতে না পেলে হয়তো সত্যি মাথা ঘুরে পড়ে যেত মৌবিনা। চোখে পড়ল তাকের উপরে রাখা 3 জনের ফটো ফ্রেমটা। ছবির মহিলাকে মৌবিনা আজ একটু আগেই প্রথম দেখলেও দিব্যেন্দুকে যেও এতদিন ধরে চেনে, তার মানে দিব্যেন্দু সব মিথ্যে বলেছে ওকে। মৌবিনার মনে পড়ছিল গত বছর পার্সেল ডেলিভারি দিতে এসে কিভাবে আলাপ হয়েছিল ওর সাথে। মৌবিনা নিজের প্রয়োজনে দিব্যেন্দুর পার্সোনাল নম্বরটা সেইবার চেয়ে নিয়েছিল। তারপরে কিভাবে যেন ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মাঝে মাঝে ওদের ফোন হতো, কথা হতো। তারপর হোয়াটসঅ্যাপে কথাবার্তা শুরু হলো। মৌবিনা ওর মনের সব কথা উজাড় করে বলতো। অদ্ভুত সহানুভূতি ঝরে পড়তো ছেলেটার গলাতে। ইচ্ছে করে মৌবিনা আরও বেশি বেশি জিনিস অর্ডার দিত, যাতে একটু বেশি দেখা হয়ে যায় ওর সাথে। ইচ্ছা করেই একবার বাড়তি জিনিসও অর্ডার দিয়েছিল দিব্যেন্দুর জন্য। তারপরে যখন ডেলিভারি দিতে এলো তখন হেসে বলেছিল, এটা আমার নয়, তোমার জন্য। সেই তো সূচনা হয়েছিল ওদের ভালোবাসার। তারপরে বাবা মা যখন কাজে যেত, কত দুপুর বিকেল ওরা একসাথে কাটিয়েছে। স্বপ্ন দেখেছে এক চিলতে ছোট্ট কুটুরিতে নিজেদের সংসার পাতার। কত কিছুই তো উপহার দিয়েছে মৌবিনা। কতবার সাহায্য করেছে দিব্যেন্দুকে। তার পরিণামে এত বড় মিথ্যে। কান্নাটা গলায় এসে আটকে যাচ্ছিল। না ছিল চোখ দিয়ে গড়িয়ে পড়বার অধিকার, আর না ছিল গিলে ফেলার ক্ষমতা। ঠিক তখনই ঘরে এসে ঢুকলো দিব্যেন্দু। মৌবিনা রিতমকে ওর ঘরে দেখে মুহূর্তের জন্য হকচকিয়ে গেল। মাস্ক পরে থাকলেও যার সাথে এত ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে তাকে চিনতে কোনোভাবেই ভুল হয়নি। চোখাচোখি হতেই ঘর থেকে পালিয়ে যাবে কিনা ভাবছিল, তখনই সেই ভদ্রমহিলা এসে বললেন, এনারা তোমার খোঁজ করছিলেন, কি পার্সেল রেখেছ? দিব্যেন্দু তোতলিয়ে কিছু বলার আগে রিতম বলল, 58/3 বালিগঞ্জ সার্কুলার রোড। মনে হয় এই পার্সেলটা আমার, তাই না? অবাক চোখে তাকিয়ে দেখল মৌবিনা। ওর পাপা দৃঢ় প্রত্যয় ওর দেওয়া ঘড়ির উপহারের পার্সেলটা হাতে তুলে ধরেছে। দিব্যেন্দুকে কিছু বলার সুযোগ না দিয়ে রিতম আবার বলল, থ্যাংক ইউ ফর দিস। মিনমিনে স্বরে দিব্যেন্দু একবার বলার চেষ্টা করলো মৌবিনাকে, আসলে মৌ মানে আমি তোমাকে বলতামই, সেইভাবে সুযোগ পাচ্ছিলাম না। রিতম পাশ থেকে শুনতে পেয়ে বলল, মৌ, ভুল হচ্ছে আপনার, ও আমার মেয়ে মৌবিনা।
মৌবিনার একবার ইচ্ছে করছিল সজোরে একটা থাপ্পড় দিব্যেন্দুর গালে কষিয়ে মারতে, কিন্তু ওই মহিলার কোলে সদ্য দুপুরের ঘুম থেকে ওঠা শিশুটাকে দেখেই আর কিছু বলতে পারেনি। রিতমের পিছনে পিছনে মৌবিনা গিয়ে গাড়িতে উঠল। রিতম ড্রাইভ করতে শুরু করলো। মৌবিনা আজ নিজের কৃতকর্মের অনুশোচনাতেই দগ্ধ হচ্ছিল। মুখ দিয়ে ওর কথা বেরোচ্ছিল না। রিতম খুব সাধারণভাবে বলল, আসলে তোর মায়ের কাজটাই তো অপরাধ, আর অপরাধীদের নিয়ে তাই সন্দেহ সবেতেই বেশি করে। তবে কি বলতো, চোখ বন্ধ করে বিশ্বাস করাও কিন্তু ঠিক নয়। মৌবিনা তাকাতে রিতম হালকা হেসে বলল, অবশ্য তোর মাও একবার চোখ বন্ধ করে ভরসা করেছিল, মনে হয় ততটাও ঠকেনি। কি বলিস? মৌবিনা মিনমিনে স্বরে জিজ্ঞাসা করল, মানে? আরে আমাকে বিশ্বাস না করলে কি আর 7 জন্ম একসাথে থাকার অঙ্গীকার নিত? মৌবিনার মাথাতে আরও বেশি করে সব সম্পর্কগুলো জট পাকিয়ে যাচ্ছিল। ভীষণ ক্লান্ত লাগছিল ওর নিজেকে। ধীরে ধীরে গাড়ির সিটে মাথাটা হেলিয়ে দিল। মোনা, আমার সাথে ঘুমোবি আজ? ওয়েদারটাও ভালো নেই, তোর গাটাও গরম। কপালে হাত রেখে বলল শতাব্দী। মায়ের দিকে বিরক্তির চোখে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে মৌবিনা বলল, তুমি জিতে গেছো বলে খুব খুশি আজ, তাই না? প্লিজ মা, আমাকে আমার মতো থাকতে দাও। মৌবিনার কথা শুনেও কয়েক মিনিট ওর ঘরে দাঁড়িয়ে রইল শতাব্দী। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করল রিতম, কি বলছে মোনা? দুদিকে ঘাড় নেড়ে শতাব্দী আর কিছু বলতে পারল না। হয়তো ওর ভিজে চোখের পাতা দুটোই অনেক কিছু বলে দিচ্ছিল। হিসেব মেলাতে পারছিল না মৌবিনা। সত্যি ওর মানুষ চিনতে এত বড় ভুল হয়েছিল? এভাবে ওকে ধোকা দিতে পারল দিব্যেন্দু? মৌবিনার বিবেক ওকে প্রতি মুহূর্তে দংশন করছিল। বলছিল ও হেরে গেছে। হেরে গিয়ে কিভাবে বাঁচবে মৌবিনা? একবার ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দিতে। নিজের সাথে হওয়া প্রতারণা, ভালোবাসার এরকম পরিণাম সহ্য করতে না পেরেই মনে হয় দিব্যেন্দুকে শেষ একবার ফোন করলো। পারলে তুমি এরকম করতে দিব্য? কেন বলনি তুমি বিবাহিত, তোমার একটা ছেলে আছে, আর তুমি? দেখো, আমার কিছু করার ছিল না, মানে তোমাকে আমি এসব কি করে বলবো বুঝতে পারছিলাম না। থ্যাঙ্কস যে তুমি ফোন করলে। বিশ্বাস করো, আমি বিশ্বাস শব্দটা তুমি আর না বললেই মনে হয় ভালো হয়। দেখো, তুমি দিনের পর দিন যেভাবে তোমার পাপা আর মায়ের ঝামেলা, তোমাকে সময় দিতে না পারা, এসব কথা বলতে আমি সত্যি দুর্বল হয়ে গেছিলাম। তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হতো, আর এসবের মাঝে পড়েই নিজের কথা আর কিছু বলতে পারিনি। ওয়াও, সেই জন্যই বুঝি আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে, সংসার করার কথা বলতে। বিলিভ মি মৌ, স্টিল আই লাভ ইউ। তোমার টেবিলে আমার গিফটটা ছাড়াও আরও 2টো পার্সেল দেখলাম। ওইগুলো কি আমার মতোই? ওদেরকেও নিশ্চয়ই তুমি তোমার সত্যিটা বলতে পারোনি। কী সব বলছো মৌ? তুমি জানো আমি শুধু তোমাকে। লজ্জা করে না বাস্টার্ড? চেঁচিয়ে ফোনটা কেটে দিল মৌবিনা। আজ শুধু আকাশে মেঘলা নয়, ওর মনও যে মেঘলা। মৌবিনা বিষণ্ণ চিত্তে তাকিয়ে রইল অন্ধকার আকাশটার দিকে। ঝোড়ো হাওয়া বইছে ওর মনের অলিন্দে। মনে হচ্ছে এই ঝড়েই যেন ও ভেঙে চুরে শেষ হয়ে যাবে। সকাল হলেও এ আধার যেন কাটবার নয়। বাদলা হাওয়ার তাণ্ডবটা বেলা হওয়ার সাথে সাথে যেন আরও বেশি বেড়েছে। মৌবিনা একবার জানালা খোলার চেষ্টা করেছিল। ঝোড়ো হাওয়া ওলট পালট করে দিয়েছে ওর টেবিলে রাখা প্রতিটা বই। ওলট পালটের কালবৈশাখী যে আজ ওর মনের প্রতিটা রন্ধ্রে চড়েছে তা ভালো মতো অনুভব করছিল মৌবিনা। তাই তো সকাল থেকে না খেয়ে নিজের রুমে নিজেকে বন্ধ করে রেখেছিল। শতাব্দী শতবার ডেকেও শুধু একটাই কথা শুনেছে, লিভ মি অ্যালোন মা, প্লিজ। নিজেকে শেষ করে দেওয়ার কথাও বেশ কয়েকবার ভেবেছে মৌবিনা। ড্রয়ার থেকে ধারালো কাঁচিটা দিয়ে হাত কাটতে গিয়েও সাহস করতে পারেনি। সন্ধ্যের থেকে ঝড়ের তাণ্ডবটা আরও বেশি বাড়তেই দরজা খুলে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো মৌবিনা। সেই সাথেই প্রত্যক্ষ করল কখনো না কল্পনা করা এক দৃশ্য। যে পাষার মূর্তিকেও ছোটর থেকে মা বলে ডেকে এসেছে, সে আজ ওরই মতো কাঁদছে। আর যেই পাপা এতদিন ওর মায়ের সাথে লড়েছে, সেই আজ ওর মায়ের মাথাতে হাত রেখে বুঝিয়ে চলেছে, মোনা নিজেই সবটা সামলে নেবে। ও তো তোমার মেয়ে, কেন এত ভয় পাচ্ছ? সব ঝড়ই একদিন থেমে যায়, আধারের শেষে আলো আসে। শতাব্দী শতাব্দী ফুপিয়ে ফুপিয়ে বলছে, বিশ্বাস করো, দিব্যেন্দু যদি সত্যি ভালো ছেলে হতো, আমি বুকে পাথর দিয়েও সব মেনে নিতাম। মোনা যাতে খুশি হয় সেটাই চাইতাম। কিন্তু মন্দিরার ঘটনাটা শোনার পরে ভাবতে পারো, একটা জলজ্যান্ত মেয়েকে গায়েব করে দিব্যি নিজে সংসার করছে।
প্রমাণের অভাবে একেবারে ছাড়া পেয়ে গেছে। আমাদের মোনার সাথেও যদি পালিয়ে যাওয়ার কথাও তো হয়েছিল ওদের, বলো। বড় বড় চোখে বুকের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মৌবিনা। ততক্ষণে এলোপাথারি ঝড় উঠেছে বাইরে, আর তার থেকেও বেশি ঝড় বইছে মৌবিনার মনের গভীরে। একই রকমভাবে বিলাপ করে যাচ্ছে শতাব্দী। যদি ছোটর থেকে মোনাকে আর একটু সময় দিতে পারতাম, তাহলে হয়তো ও আমার প্রতি এতটাও ক্ষুব্ধ হতো না, মনের কথা ভাগ করতো আমার সাথে। ছেলেটার সব মিথ্যে হলেও আমাদের মোনার তো প্রথম প্রেম ছিল। মা হয়ে আমি জানতেও পারছি না মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। আমাদের সময়ের কথা ভেবে দেখেছো? তোমাকে ছাড়া একটা দিন ভাবলেও। দিব্য যে ভালো ছেলে ছিল না, তুমি যা করেছো তা তো ওকে বাঁচাবার জন্যই। দেখবে কদিন পরে সব ঠিক হয়ে যাবে, মোনাও বুঝবে। সান্ত্বনার স্বরে বলল রিতম। মোনা আমাকে কখনো ভালোবাসতে পারবে রিতম? মন থেকে ভালোবাসতে পারবে নাকি ঘৃণা করবে? ভাববে ওর মায়ের জন্যই ওকে দিব্যেন্দুকে। চোখ দিয়ে বড় বড় জলের ফোঁটাগুলো শুধু শতাব্দীর নয়, গড়িয়ে পড়ল মৌবিনারও। ঘৃণা হচ্ছিল ওর নিজের উপরে। নিজের বাবা মাকে ভরসা না করে একজন অচেনা অজানা ছেলেকে বিশ্বাস করার জন্য। ঝড়ের দাপটে কাঁপছিল ওদের অত বড় বহুতলটা। ঝনঝন করে আওয়াজ তুলছিল বাড়ির প্রতিটা কাচের জানালা। মৌবিনা শক্ত পায়ে দাঁড়িয়ে রইল। রিতম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শুধু মোনার জন্যই তো তুমি থানা পুলিশে যাওনি, না হলে তো দিব্যের মতো ক্রিমিনালের ঠিকানা কারাগারের ওই পাশে। বিশাল জোরে একটা আওয়াজ হলো ওদের অ্যাপার্টমেন্টের পাশে। অমনি ইলেকট্রিক চলে গেল। চারিদিকে অন্ধকার হয়ে যেতেই তাড়াতাড়ি উঠে শতাব্দী মোবাইল টর্চটা জ্বালিয়ে বলল, মোনা একা আছে রিতম, অন্ধকারে ও খুব ভয় করে। রিতমও ততক্ষণে একটু ধাতস্থ হয়েছে। মোবাইল টর্চটা হাতে নিয়ে বলল, বড় গাছটা মনে হয় ভেঙে পড়েছে, কি জানি আর কি হলো। তাড়াতাড়ি টর্চের আলো সামনে ফেলতেই তাকিয়ে দেখল মৌবিনা দাঁড়িয়ে আছে। ওর দুই গাল ভেসে যাচ্ছে চোখের জলে। ওকে সামনে দেখে শতাব্দীও প্রায় বোবা হয়ে গেছিল। মৌবিনা কাঁদতে কাঁদতে ওর মাকে জড়িয়ে ধরে বলল, মা, খুব ভয় করছে আমার, আজ আমি তোমার কাছে ঘুমাবো। রিতম নিশ্চুপ দাঁড়িয়ে রইল। বুঝতে পারল আজকের ঝড়টা সত্যি ওদের ফ্ল্যাটের উপর দিয়ে বয়ে যাচ্ছে। একটা ঝড়ের শেষে যেমন সব লণ্ডভণ্ড হয়ে যায়, তেমনই আজ ওদের অবস্থা। তছনছ হয়ে গেছে চারপাশ, তবুও বেঁচে আছে ওরা। সারা রাত্রি দুর্যোগের অন্ধকারে কাটিয়ে সকালের আলো বেরোবার সাথে সাথে জানালা খুলেছে শতাব্দী। মৌবিনা আজ অনেক বছর পর ওর মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। জানালা দিয়ে মেঘে ঢাকা সূর্যটার দিকে তাকিয়ে মৌবিনা বলল, মা, আমার একটা কথা রাখবে? শতাব্দী ওর পাশে বসে বলল, কি কথা বল না। আমি চাই তুমি দিব্যকে শাস্তি দাও মা। পাপা ঠিকই বলেছে, দিব্যদের থাকার একটাই জায়গা, আর সেটা কারাগারের অন্ধকারে। ছলছলে চোখে শতাব্দী বলল, তুই সত্যি বলছিস মোনা? মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে মৌবিনা বলল, হ্যাঁ মা, আমি সত্যি বলছি। তোমাকে কাঁদতে দেখতে ভালো লাগে না, তোমাকে আমি আদালতে লড়তে দেখতে চাই। রিতম ততক্ষণে ওদের মা মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে। হালকা হেসে শতাব্দীকে উদ্দেশ্য করেও বলল, বলেছিলাম না সব ঝড় একদিন ঠিক থেমে যাবে। ঝড়ের শেষে মেঘের আড়াল থেকে আবার সূর্যটা উঠবে। মৌবিনা ও রিতমের সাথে হেসে বলল, হ্যাঁ পাপা, তুমি ঠিকই বলতে, আমিও তো মায়েরই মেয়ে। প্রলয়ের শেষেও ঠিক আমরা উঠে দাঁড়াতে পারি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।